বা শিখবো আসলে সেটা হলো যখন আসলে বিদ্যুৎ আবিষ্কার হয় আমরা কি জানি এই যে লাইট বা বিদ্যুৎ নিয়ে সর্বপ্রথম শক্তি ট্রান্সফার বা আলো এই উৎস হিসেবে আমরা বিদ্যুৎটাকে ইউজ করি। একটা সময় পর মানুষেরা আসলে ভাবলো যে এই বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি দিয়ে আসলে অন্য কোনো কিছু করা যায় কিনা। তখন তারা ভাবলো যে হয় নট ইনফরমেশন পাস করি, একটা জায়গা থেকে ইনফরমেশন ক্যারি করে আরেকটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বিদ্যুৎটাকে ইউজ করা যায় কিনা। তখন তারা আসলে এই জিনিসটা করার জন্য অনেক চিন্তা ভাবনা যখন করলো তারা ভাবলো যে আসলে কিভাবে এটা করা যায়। তখন কমিউনিকেশন ডিভাইসের যদি একেবারে ইনিশিয়াল ফেজ বলি তখন সর্বপ্রথম তারা টেলিগ্রাফ আবিষ্কার করলো। এখন কথা হলো যে এই টেলিগ্রাফ জিনিসটার আগে কনসেপ্টটা কই থেকে আসে। দেখেন, এই যে কারেন্টটা আছে, কারেন্ট হলো একটা সিগন্যাল, আর আমরা যে কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি, এটাও এক প্রকার সিগন্যাল। সব সিগন্যালকে একটা সিগন্যালকে কনভার্ট করা যায়, ধরেন আমার কথাটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা যায়, করে সেটাকে ট্রান্সমিট করে দেন অনেক প্রসেস করে দেন রিসিভারের কাছে যে সেটাকে আবার ডিমডুলেশন করে দেন সেটা আমি যদি অনেক দূরে কারোর সাথে কথা বলতে চাই এই ওয়েতে আমি কথা বলতে পারবো। বাট যদি একেবারে ইনিশিয়াল ফেসের আমরা কথা বলি তাহলে ইনিশিয়াল ফেসে এই যে টেলিগ্রাফটা আবিষ্কার হইলো, এই টেলিগ্রাফের মেইন প্রিন্সিপাল কনসেপ্ট ছিল যে কারেন্ট যেহেতু একটা সিগন্যাল, সো এই সিগন্যাল সিগন্যাল বলতে আসলে কি বোঝায়? সিগন্যাল হলো যেটা একটা ইনফরমেশন ক্যারি করে। এই যে আমি কথা বলতেছি, যেহেতু এটা একটা সিগন্যাল, এক ইনফরমেশন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। তখন তারা এই কারেন্টকে কন্ট্রোল করার কথা বা চিন্তা ভাবনা আসলে করলো। এখন কারেন্টকে কন্ট্রোল করা যায় কিভাবে? হয় সুইচ দিয়ে। তখন তারা ভাবে এই টেলিগ্রাফ দিয়ে এমন কোনো কিছু করা যায় কিনা। তখন তারা টেলিগ্রাফ যখন সর্বপ্রথম তারা কনসেপ্টটা আনলো তখন এমন করলো যে একটা সুইচ কি থাকবে, যে কিটা দিয়ে তারা কন্ট্রোল করবে। একটা সেন্ডার টার্মিনাল থাকবে, একটা রিসিভার টার্মিনাল থাকবে। রিসিভারে আপনার একটা ইলেকট্রোম্যাগনেট থাকবে, একটা আর্মেচার থাকবে, সাথে একটা পেপার বলেন বা সাউন্ড বলেন এটা থাকবে। যখন আমি এখান থেকে কারেন্টটাকে পাস করব, কারেন্টটা পাস করার পরে যখন রিসিভারের কাছে যাবে তখন সেখানে ইলেকট্রোম্যাগনেট থাকার কারণে আর্মেচারকে অ্যাট্রাক্ট করবে, যার কারণে আর্মেচার মুভ করা শুরু করবে। ওয়ান কাইন্ড অফ আপনারা যদি মোটর বা জেনারেটরের কথা চিন্তা করতে পারেন, অনেকটাই রিলেট করতে পারবেন। তখন আসলে পেপার বা আপনার সাউন্ডে ডট বা ড্যাশ প্রিন্ট হবে। আপনি যদি অনেকক্ষণ ধরে সাপোজ আপনি কিতে বা সুইচে প্রেস করে রাখলেন, সাথে সাথে এটা রিসিভারের কাছে গেল, দেন রিসিভারে এইভাবে রোটেট করে ডট অ্যান্ড ড্যাশ প্রিন্ট করবে। যখন আপনি ছেড়ে দিবেন তখন ডট প্রিন্ট হইলো। বাট আপনি যদি অনেকক্ষণ ধরে হোল্ড করে থাকেন তখন এটা ড্যাশ প্রিন্ট করবে। তখন একটা সময় মানুষ বললো এই যে ডট অ্যান্ড ড্যাশ এটা আসলে কি ইনফরমেশন ক্যারি করে। অনেক মুভি যদি দেখে থাকেন, থ্রিলার মুভি বা ক্রাইম মুভিগুলো, তখন দেখবেন যে র এজেন্ট বা অন্য এজেন্টরা মর্স কোড ইউজ করে থাকে, যে আপনার কোনো একটা কথাটাকে মানে ইনক্রিপ্টেড করে দেন সেটাকে সেন্ড করার পরে সেটাকে আপনার ডিকোড করতে হয়, করলে আপনি আসল ইনফরমেশনটা জানতে পারবেন। এই জিনিসটা হয়েছে 80-30 থেকে 80 আপনার 40-র দিকে। এর আগে যদি আমরা বলি আপনার ভ্যাকিউম টিউব আসে। এখন ভ্যাকিউম টিউব দিয়ে কী করা হয়? ভ্যাকিউম টিউবে একটা অ্যানোড টার্মিনাল থাকে, একটা ক্যাথোড টার্মিনাল থাকে, একটা গ্রিড থাকে। এই গ্রিডে আপনি ভোল্টেজ দেবেন, অ্যানোড থেকে ইলেকট্রন, মানে যখন এটা গরম হয়ে যাবে ফিলামেন্টটা, তখন এখান থেকে ইলেকট্রন ক্যাথোডের দিকে যাওয়া শুরু করবে। এইভাবে আপনি গ্রিডে ভোল্টেজ দিয়ে অন অফ করতে পারবেন বা কন্ট্রোল করতে পারবেন। আর ইলেকট্রনের ফ্লোকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে এটাকে সুইচ হিসেবে, অ্যাম্পলিফায়ার হিসেবে এগুলোর কন্ট্রোল আপনার কাছে চলে আসবে। বর্তমানে যে আমরা ট্রানজিস্টর দিয়ে অ্যাম্পলিফায়ার ডিজাইন করি বা সুইচ ডিজাইন করি, সবগুলো ওই ইনিশিয়াল ফেস ওখান থেকে আসে। দেন ভ্যাকিউম টিউবের হয় কি যে আপনার ভ্যাকিউম টিউব নর্মালি যদি আমরা ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে চাই বা বাতাসের মধ্যে, এটা আয়োনাইজড হয়ে যায়। এখন এই আয়োনাইজ যেন না হয় এই জন্য করা হলো কি যে এটাকে যে হয় না একটা ফাঁকা ভ্যাকিউম থাকবে যেখানে আসলে কোনো রিয়াকশন হবে না, আমি অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন পাস করতে পারবো, এতে করে আমার হাতে কন্ট্রোলও থাকবে। তখন তারা এই কন্ট্রোল আনার জন্য আসলে অ্যানোড থেকে ক্যাথোডে ভ্যাকিউম টিউব নিয়ে কাজ করলো, যেটা সর্বপ্রথম রেডিও বলেন, সর্বপ্রথম টিভি বলেন, তখন এই ভ্যাকিউম টিউব দিয়ে আসলে বানানো হয়। বাট এই ভ্যাকিউম টিউবটা অনেক গরম হয়ে যায়, প্লাস সাইজে অনেক বড়, এফিসিয়েন্সি কম, প্লাস এনার্জি অনেক বেশি ওয়েস্ট হয়। তখন একটা সময় পর মানুষ ভাবলো যে এই ভ্যাকিউম টিউবের বদলে অন্য কোনো কিছু আনা যায় কিনা। তখন তারা ট্রানজিস্টর আবিষ্কার করলো। এখন ট্রানজিস্টর আবিষ্কার হওয়ার পর ভ্যাকিউম টিউব যে কাজ করে তার থেকে হাই এফিসিয়েন্সিতে আপনার ট্রানজিস্টর কাজ করে, আকারে ছোট হয়, প্লাস কস্ট অনেক কম হয়। দেন একটা সময় পরে মানুষ চিন্তা করলো যে এই ট্রানজিস্টর আসলে কয় প্রকার। ট্রানজিস্টরকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা এনপিএন আর একটা হলো পিএনপি, এটা আপনারা জানেন। দেন এই ট্রানজিস্টর আসার পরে দেন মানুষ ভাবলো যে এটাকে দিয়ে আমরা কিভাবে মানে একটা লজিক্যাল বা গেট এই টাইপের জিনিস বানাইতে পারবো। তখন তারা
দেখলো যে আসলে ট্রানজিস্টর দুইটাকে যদি সিরিজে দেওয়া যায়, অথবা দুইটাকে যদি প্যারালাল দেওয়া যায়, অথবা একটা ট্রানজিস্টর ইউজ করা যায়, একটা ট্রানজিস্টর ইউজ করলে আপনার সেখানে আমরা নট গেট হিসেবে ইউজ করতে পারি, প্যারালাল অ্যান্ড সিরিজের ক্ষেত্রে আমরা অ্যান্ড আর অর গেট হিসেবে ইউজ করতে পারি। তখন মানুষ ট্রানজিস্টর দিয়ে আসলে গেট ডিজাইন করলো। এখন গেটের দরকারটা কি? এই যে আমরা ইলেকট্রিসিটিকে ইউজ করতেছি, এখানে দুইটা জিনিস হয়, একটা হাই ভোল্টেজ আর একটা লো ভোল্টেজ বেসিক্যালি। সো হাই ভোল্টেজটাকে যখন আমি ডিজিটালাইজ করব তখন সেটাকে 1 ধরা হয়, লো ভোল্টেজটাকে 0 ধরা হয়। তখন মানুষ ভ্যাকুয়াম টিউব দিয়ে পরে ট্রানজিস্টরকে এইভাবে কাজ করলো। দেন একটা সময় পরে মানুষ ভাবলো যে আসলে অনেকগুলো ট্রানজিস্টরকে নিয়ে একসাথে ডিল করা যায় কিনা। তখন একাধিক ট্রানজিস্টরকে নিয়ে যখন মানুষ একটা আইসি বানানোর কথা চিন্তা করলো, তখন কয়েকটা ট্রানজিস্টর হলে বা কয়েকটা গেট হলে সেগুলোর ডিজাইন মানুষ হাতে কলমে করতে পারতো। তখন মানুষ কি করতো, যে সর্বপ্রথম আগে সবগুলোকে একটা চিপে বা একসাথে ট্রানজিস্টরে তারা হাতে বসাইতো। দেন সেই জিনিসটার ডায়াগ্রাম তারা হাতে ড্র করতো অথবা কম্পিউটারে ড্র করতো। দেন সেটাকে আপনার সিমুলেশন বা রান করতো ব্রেড বোর্ডে। এখন জিনিসটা যখন অনেকগুলো ট্রানজিস্টর হয়ে যায়, 100-র অধিক হয়ে যায়, বা 10টা বা তারও বেশি হয়ে যায়, তখন মানুষ এটার হাতে কলমে করা পসিবল হয় না। এই যে অনেকগুলো ট্রানজিস্টরকে একসাথে নিয়ে আসা, তখন সেটাকে তারা ইন্টিগ্রেটেড সার্কিট নাম দিল বা আইসি নাম দিল। এখন এই আইসির মধ্যে অনেকগুলো ট্রানজিস্টরকে তারা একসাথে অ্যাড করতে পারে। এইটা ছিল আপনার 1960-র একটু আগে। তখন বললো কি, কয়েকটা ট্রানজিস্টরকে একসাথে নিয়ে 1 থেকে 10টা একটা ইন্টিগ্রেশন করা হলো, যেটার নাম দেওয়া হলো স্মল স্কেল ইন্টিগ্রেশন বা এসএসআই। দেন 10 থেকে 100টাকে বলা হয় মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন বা এমএসআই। দেন তারপরে 100 থেকে 1000 জিনিসটা, যেটা 1960-তে এসএসআই, দেন 1970-তে এমএসআই, দেন তারপর 1980-তে আসলো এলএসআই বা লার্জ স্কেল ইন্টিগ্রেশন, যেখানে প্রায় 100 থেকে 1000টা ট্রানজিস্টরকে একসাথে নিয়ে একটা আইসি বা চিপে বসানো হয়। এখন তখন আসলে এই জিনিসটাকে হাতে কলমে করানো মানুষের পক্ষে অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। তখন তারা ভাবলো এই জিনিসটার জন্য কোনো একটা ক্যাড টুল বা কম্পিউটার এইডেড ডিজাইন এটা করা যায় কিনা। তখন তারা এই জিনিসটার জন্য করলো কি, যে নানা ধরনের ক্যাড টুল নিয়ে আসা শুরু করলো। এখন এটা কিন্তু 1980-র দিকে। যখন এর থেকেও বেশি পরিমাণ হয়ে যাচ্ছে, তখন 1981 থেকে 1983-র মধ্যে মানুষ ভাবলো এই যে এতগুলো পরিমাণ আমরা ট্রানজিস্টরকে নিয়ে একসাথে ডিল করতেছি, যেটা শুধুমাত্র আরটিএল বলেন, ডিজিটাল ট্রান্সফার লেভেল বলেন, যেটাতে ধরেন ক্লক পাস 1 আর 0 দেওয়ার কারণে ইনফরমেশনটা কেমন পাস হচ্ছে, এটা জাস্ট এই বিহেভিয়ারটা জানা যায়। তখন মানুষ ভাবলো যে আসলে হয় নট, আমি যে কম্পিউটার স্ক্যাড টুল দিয়ে এটাকে ডিজাইন করতেছি বা এটা লেআউট বানাইতেছি, এটার জন্য আমরা কোনো একটা মানে ল্যাঙ্গুয়েজ বানানো চাই কিনা, যেটা দিয়ে আসলে আমি হার্ডওয়্যার ভিতরে কিভাবে কাজ করতেছে এটা বুঝবো। সো তখন মানুষ ভাবলো যে একটা সি প্লাস প্লাস বা জাভা এটার মতো বা সি এর মতো একটা ল্যাঙ্গুয়েজ বানানো যায়, যেটা আপনি হার্ডওয়্যার এর ভাষা বুঝবেন, তাকে কমান্ড দিতে পারবেন। তখন তারা ভাবলো যে এই জিনিসটা তারা 1981 থেকে 1983 গেটওয়ে, আপনার গেটওয়ে লেভেল ডিজাইন একটা আছে আপনার, তারা অটোমেশন, গেটওয়ে ডিজাইন অটোমেশন, এনারা 1983-র দিকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলো, যেটা হলো আপনার ভেরিলগ। আর এর আগে, ঠিক এর আগে ইউএস মিলিটারি 1980-র দিকে, 1980 থেকে 1983-র মাঝে আপনার তারা হলো ভিএইচডিএল, এই ল্যাঙ্গুয়েজটা তারা অনেক বেশি ফর্মাল ওয়েতে, তারা শুধু নিজেদের প্রাইভেট কাজ করার জন্য, মিলিটারি কাজের জন্য তারা এই জিনিসটাকে বানাইলো। বাট তখন সেই জিনিসটা মানুষের কাছে অ্যাভেলেবল ছিল না। বাট যখন দেখা হলো যে ভেরিলগ আসলো, তখন ভেরিলগ জিনিসটা অনেক ইজিতেই মানুষ শিখতে পারে। অ্যাজ এ বিগিনার হিসেবে আপনি ভেরিলগ শিখতে পারেন। বাট ভিএসডিএলটা হলো আরও বেশি মোর ফর্মাল ওয়েতে ডিজাইন করা। দেন বেশি আপনার অনেক বেশি স্কেলের যদি আপনি এটাকে রান করতে চান বা ডিজাইন করতে চান, তখন ভিএসডিএল এর ইউজটা করা যায়। আর ভিএসডিএলটা হলো মোর আপনার প্যাসকেল টাইপের, আর হলো আপনার যদি আমরা বলি ভেরিলগটা হলো সি এর মতো। এই যে দুইটা ল্যাঙ্গুয়েজ আসলো, এই দুইটা ল্যাঙ্গুয়েজের একটা হলো ভেরিলগ আর একটা হলো আপনার ভিএইচডিএল, ভেরি হাই স্পিড ইন্টিগ্রেটেড হার্ডওয়্যার ডিসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ, এই আর কি, আরেকটা হলো ভেরিলগ। দেন এই জিনিসটা যখন মানুষের কাছে জনপ্রিয় হইতে থাকলো, আপনার 90s-এর দিকে এই জিনিসটাকে একটা IEEE রিকগনাইজেশন দেওয়া হলো, নাম্বার দেওয়া হলো। যেহেতু ভিএসডিএলটা আগে আছে, এই জিনিসটা 1076 আর 1987, আর তারপরে আপনার এইটার নাম্বারটা দেওয়া হলো 1364 এইরকম অ্যাপ্রক্সিমেট। সো এটা ছিল এদের কোড নাম্বার, IEEE নাম্বার। দেন আসলে এই যে ভেরিলগ আর ভিএইচডিএল বানানো হয়, এটার পরে মানুষ ভাবলো যে আসলে এখন যে আমি ডিজাইনগুলো করবো বা ক্যাটুল দিয়ে একসাথে বানাবো, তখন পুরো প্রসেসের জন্য আসলে কিভাবে কাজ করবে। সো এটা গেল একটা হিস্টোরি, যে কিভাবে আসলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা।
দেন তারপর থেকে আপনার লার্জ স্কেল ইন্টিগ্রেশন বলেন, এলএসআই বলেন বা ভিএলএসআই বলেন, সব ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা এই দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকতেছি। বাট আপনি যখনই কোনো কোম্পানি বলেন বা যে কোনো কিছুতে বলেন, দুইটার যে কোনো একটা ইউজ করলেই হয়, সমস্যা নেই। এখন এটার জন্য আমরা অনেক ধরনের টুল ইউজ করি, ক্যাডেন্স এগুলা, যেটা একটা লাইসেন্স প্রোভাইড করে বেসিক্যালি। সো দেন তারপরে আমি যদি মানে একটা ড্রাফট থেকে, একটা আইডিয়া থেকে একটা ফাইনাল ফ্যাব্রিকেশন বলেন বা একটা আইসি বানানো পুরো প্রসেসটাকে ফ্লো চার্ট হিসেবে জানতে চাই, তাহলে কি হবে? সর্বপ্রথম যে জিনিসটা করা হয় সেটা হলো মানে আপনি কি চাচ্ছেন, ডিজাইন স্পেসিফিকেশন, যেটা নাম হলো ডিজাইন স্পেসিফিকেশন। মানে আপনি কি কি থাকবে আপনার ডিজাইনে, আপনি কেমন আইসি চাচ্ছেন, ইনপুট কেমন হবে, স্পিড কেমন হবে, এই সবগুলো হলো ডিজাইন স্পেসিফিকেশন। দেন তারপরে এটাকে বলা হয় বিহেভিয়ারাল ডিসক্রিপশন, যেটার মাধ্যমে আপনি বুঝবেন যে আসলে এটার ইনপুট কেমন দিলে আউটপুট কেমন হবে, বিহেভিয়ার শো করবে। দেন এটার পরে আপনি আসবেন কি আরটিএল ডিসক্রিপশন, এই যে আপনি রেজিস্টার ট্রান্সফার লেভেল যে ডিসক্রিপশন আসলে কখন ক্লক পালস দিলে কিভাবে আপনার রেজিস্টার থেকে ইনফরমেশনগুলো পাস করবে, এটাকে বলা হয় আরটিএল ডিসক্রিপশন। এই পর্যন্ত আসার পরে আপনার কি করতে হবে দেখেন, এই পর্যন্ত আসার পরে আপনাকে সিমুলেশন করতে হবে। আপনি যখন সিমুলেশনটা করবেন, সিমুলেশন করার পরে দেন আপনার করতে হবে কি সিনথেসিস। এখন কথা হলো যে সিমুলেশন আর সিনথেসিসের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি? আপনি কোনো একটা জিনিস বানাইলেন, ধরেন আপনি একটা গেট বানাইলেন, অ্যান্ড গেট বানাইলেন, অ্যান্ড গেটের মডিউল দিয়ে আপনি কোড লিখে একটা অ্যান্ড গেট ডিজাইন করবেন। করার পরে এই অ্যান্ড গেটটা যে ঠিক আছে কিনা, পার্টিকুলার ইনপুটের জন্য আপনার ওই যে বিহেভিয়ারটা শো করতেছে কিনা, সেটা আপনি বুঝবেন কিভাবে? ওই ইনপুটের জন্য আউটপুটের পার্টিকুলার আউটপুট পাচ্ছেন কিনা, সেটা করার জন্য আসলে সিনথেসিসটা ইউজ করা হয়। সিনথেসিসে ইনপুটের জন্য আউটপুট ঠিক আসতেছে কিনা এটা আমরা চেক করি। এখন সিনথেসিস করার পর আপনি বুঝলেন যে না, আপনার একটা অ্যান্ড গেট ওকে আছে। দেন আপনি করবেন কি, এরকম আরো অনেকগুলো গেটটাকে একসাথে নিয়ে আসবেন, যেটাকে বলা হয় গেট নেট লিস্ট। দেন গেট নেট লিস্ট করার পর আপনি তারপরে কি করবেন, যে আসলে আমার অনেকগুলো গেট তো একসাথে হয়ে গেল, দেন এখন আমি এই জিনিসটাকে আপনার ফিজিক্যাল ডিজাইন এই দিকে যাইতে পারি কিনা। দেন আপনি ফিজিক্যাল ডিজাইনের দিকে যাবেন। এখন লেআউট ডিজাইন যেটাকে বলা হচ্ছে, লেআউট ডিজাইনে যাবেন। ও আবার লেআউট ডিজাইনের আগে আরেক জিনিস, যে আপনি যখন সবগুলো গেটটাকে একসাথে কম্বাইন করবেন, এখন এটা প্রপার ওয়েতে কাজ করতেছে কিনা। সাপোজ আপনি একটা ধরেন আপনি একটা রিপেল কাউন্টার বানাইতেছেন। এখন রিপেল কাউন্টারের মধ্যে আপনার অনেকগুলো বেসিক গেট আছে, ফ্লিপ ফ্লপ আছে। এখন এই ফ্লিপ ফ্লপগুলো আপনি শুরুতে ইনিশিয়ালি বানাইলেন, বানানোর পর সেগুলো চেক করলেন, যখন একসাথে কম্বাইন করলেন তখন একটা রিপেল কাউন্টার হইলো। তখন সেটা ঠিকভাবে আবার কাজ করতেছে কিনা, এটার জন্য আবার কি করবেন, আপনি সিমুলেশন করবেন, লজিক্যাল সিমুলেশন। লজিক্যাল সিমুলেশন করার পর না, ওকে আমার রিপেল কাউন্টারটা ঠিক আছে, এখন আমি লেআউট ডিজাইনে যাই। আপনি লেআউট ডিজাইনে যাবেন। লেআউট ডিজাইন করার পর দেন আপনার কি হবে, যে না, আমি যে লেআউটটা ডিজাইন করলাম এটা এখন আমি বসাবো কিভাবে চিপে, বা একসাথে এত হাজার হাজার লাখ লাখ আপনার ট্রানজিস্টরকে একসাথে বসাবো কিভাবে, এটার জন্য প্রপার একটা প্ল্যানিং দরকার, সেটাকে বলা হয় ফ্লোর প্ল্যান। সাপোজ আপনি বসুন্ধরাতে এই অনেক কয়েকশো একর জায়গা আছে, এর মধ্যে আপনি কিভাবে বাসা করবেন, কিভাবে পুরো একটা প্ল্যান থাকে, যেটাকে বলা হয় ফ্লোর প্ল্যান। সেই ফ্লোর প্ল্যান করার পর দেন আপনি কি করবেন, আপনি কিন্তু আগে লেআউট ডিজাইন করছেন, দেন আপনি ফিজিক্যাল ডিজাইনে যাবেন। দেন ফিজিক্যাল ডিজাইনে যাওয়ার পর দেন আপনি করবেন কি, যে না আমি আর একবার টেস্ট করি যে ঠিক আছে কিনা। দেন সেটা করার পরে দেন আপনি ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাবেন, যে ফ্যাব্রিকেশন বলেন বা ফাইনাল ইমপ্লিমেন্টেশনে যাবেন, তখন আপনার আইসি সেটটা ধরেন রেডি। এইভাবে আসলে যদি আমি হিস্টোরি থেকে বলি, যে ভেরিলগ বা ভিএইচডিএল সব কিছুর হিস্টোরি প্লাস আপনার কিভাবে আপনি একটা আইসি ডিজাইন করবেন সেটার পুরো একটা প্ল্যান, এই ছিল আজকে।